ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্নটি সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে। আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি, ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। অর্থাৎ এই যে ধরো এই একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো কিছু এরকম বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। এখন কেন্দ্র করে ঘোরার মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব সবসময় সমান থাকা, অর্থাৎ সুষম বৃত্তাকার পথে যদি ঘোরে তখনই তাকে আমরা ঘূর্ণন গতি বলবো। সুষম বৃত্তাকার পথ না হলে তাকে আমরা ঘূর্ণন গতি বলবো না। খ নম্বর প্রশ্ন হচ্ছে, শক্তি রূপান্তরের কারণে পরিবেশের উপর কিরূপ প্রভাব পড়ছে ব্যাখ্যা করো। অর্থাৎ শক্তি রূপান্তর মানে কি? আমরা কিন্তু শক্তি সৃষ্টি করতে পারি না, আমরা কিন্তু শক্তি ধ্বংস করতে পারি না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন বাঁধ দিয়ে পানির উচ্চতা বাড়ানো হয়, এর ফলে এখানে বিভব শক্তি সঞ্চিত হয়। তারপর যখন বাঁধটা ছেড়ে দেওয়া হয় তখন সেখানে পানি প্রবাহিত হয়, অর্থাৎ বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। সেই গতিশক্তি দিয়ে আমরা টারবাইনকে ঘোরাই, সেই টারবাইন ঘোরানোর ফলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। সেই বিদ্যুৎ এখানে এসে আবার তোমার লাইট জ্বলে, যেটা হচ্ছে তাপ আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম বিভব শক্তি ছিল, সেখান থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এই যে একটা শক্তির রূপান্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে শক্তির রূপান্তরের কারণে পরিবেশের উপর কি প্রভাব পড়বে? যা শক্তির রূপান্তরের কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। অনবায়নযোগ্য শক্তি যেমন ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা ইত্যাদি পুড়িয়ে যখন তাপশক্তি উৎপন্ন হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, যা একটি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, যা মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী। আবার নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তুলনামূলকভাবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির প্রভাব কম, তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন একদিকের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে তোমার কি বলে স্থলভূমিটা হচ্ছে প্লাবিত হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখলাম দুটো রকম, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে তোমার খুব একটা প্রভাব পড়ে না, তবে একটা এক্সেপশনাল এক্সাম্পল আছে, সেটা হচ্ছে বাঁধ দিয়ে যে আমরা হচ্ছে নদী বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে বাঁধ দেওয়া হলে তার বিস্তীর্ণ আশপাশের বেশ বড় জায়গা হচ্ছে পানিতে প্লাবিত হয়ে যায়, যেটাতে ফসলি জমি নষ্ট হয়, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, আবাস বন জঙ্গল হচ্ছে ধ্বংস হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে এরকম একটা প্রভাব পড়ে। তো কিন্তু অন্যান্য নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে যেমন সৌরশক্তি, এই সৌরশক্তির ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রভাব পড়তেছে না, বা বাতাসকে প্রবাহিত হচ্ছে, সে বাতাস কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি, এটাতে কিন্তু খুব একটা প্রভাব পড়তেছে না। কিন্তু আমরা যখন হচ্ছে অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, অনবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যেটা স্টোর করা থাকে শেষ হয়ে যায়। যেমন ধরো কোনো একটা খনিতে কয়লা পাওয়া গেছে, এটা কিন্তু সারা জীবন কয়লা পাওয়া যাবে না, এটা কিন্তু একটা পর্যায়ে হচ্ছে কয়লাটা শেষ হয়ে যাবে। গ্যাস পাওয়া গেছে, গ্যাস কিন্তু একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। এগুলো হচ্ছে স্টোর করা, লিমিটেড করা, এদেরকে আমরা বলি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এই অনবায়নযোগ্য শক্তির রূপান্তরের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মারাত্মক রকম পরিবেশের প্রভাব পড়তেছে, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তারপরে নিউক্লিয়ার শক্তির ক্ষেত্রে হচ্ছে যে বর্জ্যটা উৎপন্ন হয়, সেই বর্জ্যটা কিন্তু ভয়াবহ মারাত্মক বর্জ্য হিসাবে আমরা জেনে থাকি। তাহলে আমরা দেখলাম দুই রকম শক্তির রূপান্তরের ক্ষেত্রে অনবায়নযোগ্য শক্তির প্রভাবটা হচ্ছে মারাত্মক রকম পড়ে পরিবেশের উপরে। গ নাম্বার প্রশ্নটা দেখো, গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ড মানে কত? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আরো 20 সেকেন্ড অর্থাৎ 80 সেকেন্ড। তো 80 সেকেন্ড হচ্ছে এই যে এইটা, 80 সেকেন্ড হচ্ছে এইটা। এই 80 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছে। এখন এই 80 সেকেন্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখি, সময় যখন 0 বেগের মান তখন 0, সময় যখন 20 বেগের মান তখন 4, সময় যখন 40 বেগের মান তখন 8, সময় যখন 60 বেগের মান তখন 12। এই জায়গাগুলোর ক্ষেত্রে খেয়াল করো, সময় কিন্তু 20 করে বাড়ছে, আবার বেগের মানও কিন্তু 4 করে বাড়ছে। অর্থাৎ এই পর্যন্ত 60 সেকেন্ড পর্যন্ত, এই 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু হচ্ছে সময়ের সাথে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে বেগ কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে। সময়ের ডিফারেন্স একই, সেম ভাবে বেগের ডিফারেন্সও একই। এই যে 20 এখানেও সেম 4, অর্থাৎ সময়ের ডিফারেন্স যেহেতু একই, সেই সাথে বেগের ডিফারেন্সও একই, সুতরাং এই অংশ পর্যন্ত হচ্ছে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বলি সমত্বরণ। তাহলে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমত্বরণে চলেছে।
তারপর 60 থেকে 80 পর্যন্ত এই যে দূরত্বটা খেয়াল করো, এই দূরত্বটার ক্ষেত্রে কিন্তু বেগের মান বৃদ্ধি পায় নাই, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে কি হয়েছে, এই ক্ষেত্রে সমবেগে চলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ত্বরণে চলেছে এবং 60 থেকে 80 পর্যন্ত 20 সেকেন্ড হচ্ছে তোমার কিভাবে চলেছে, তোমার সমবেগে চলেছে, সমবেগে চলেছে। তাহলে আমাদেরকে দুইটা পোর্শন বের করতে হবে। প্রথমে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, যেটা হচ্ছে ত্বরণে অতিক্রম করেছে, তারপর 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত যেটুকু হচ্ছে সমবেগে অতিক্রম করেছে। এই দুটো দূরত্ব বের করে যোগ করে দিলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। দেখো, প্রথম 60 সেকেন্ডে গাড়ি সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব s1 = u + v/2 হোল ইনটু t। ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ। এখন এই ক্ষেত্রে আদিবেগ কোনটা, এই যে শুরুতে বেগ হচ্ছে 0, আর হচ্ছে যে ওই যে 60 সেকেন্ডের সময় বেগ কত 12, তাহলে শেষ বেগ হচ্ছে 12 এবং সময় কত 60। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 0 + 12 / 2 ইনটু হচ্ছে 60। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 360 মিটার। তাহলে প্রথম 60 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 360 মিটার। এরপরে 60 থেকে হচ্ছে 80 পর্যন্ত এই অংশটা সমবেগে চলে। কত সমবেগে চলে? 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। তাহলে আমরা পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলার পর অতিক্রান্ত দূরত্ব s2 = হচ্ছে vt। v এর মান 12, t এর মান হচ্ছে 20। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 240 মিটার। তাহলে দুইটা যোগ করে দাও, একটা হচ্ছে 360 মিটার আর একটা হচ্ছে 240 মিটার। 80 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার। উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ সময়লেখ অঙ্কন করো এবং বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। অর্থাৎ বেগ আর সময় লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে আর বিভিন্ন অংশের ত্বরণের বিশ্লেষণ করতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম এই যে 12 সেকেন্ডের ক্ষেত্রে একটা ত্বরণ, তারপরে 60 সেকেন্ডের ক্ষেত্রে একটা ত্বরণ, 60 থেকে 80 পর্যন্ত একটা ত্বরণ এবং 80 থেকে 120 পর্যন্ত মন্দন। এই তিনটা মন্দন বের করে দেখিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ গ্রাফটা অঙ্কন করতে বলা হয়েছে এবং মন্দনটা বের করে দেখিয়ে দিতে বলা হয়েছে। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা দেখো, এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা ছক কাগজ। এই যে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 20 করে ধরা হয়েছে। এখন তোমার প্রত্যেকটা ঘরের মান যে 20 ধরতে হবে ব্যাপারটা এরকম না। তুমি এখানে 5 ঘরের মান 20 ধরতে পারো, তুমি এখানে 10 ঘরের মান 20 ধরতে পারো, অথবা এক ঘরের মানও 40 ধরতে পারো, যেটা তোমার জন্য কমফোর্টেবল। অর্থাৎ যেভাবে আঁকলে গ্রাফটা ছোট সুন্দর হবে সেভাবেই গ্রাফটা অঙ্কন করবে। তো এই ক্ষেত্রে প্রতি ঘরের মান 20 করে, তাহলে 20, 40, 60, 80, 100, 120। এরপরে হচ্ছে এইদিকে প্রতি ঘরের মান 2 করে ধরা হয়েছে, 2, 4, 6, 8, 10, 12। এখন মানগুলা কিভাবে দেয়া আছে? মানগুলা দেয়া আছে হচ্ছে সময় যখন 0 বেগের মান তখন 0। তারপরে দেয়া আছে সময় যখন 4 বেগের মান, সময় যখন 20 বেগের মান তখন হচ্ছে 4। তারপরে সময় দেয়া আছে 40, 40-এ বেগের মান ছিল 8। তারপরে 60, 60-এ বেগের মান ছিল হচ্ছে 12। এরপর 80-তেও বেগের মান কিন্তু 12 ছিল। 100-তে এসে বেগের মান 6 হয়ে গেছে। এই যে তোমরা এখানে দেখে রাখো যে 100-তে এসে বেগের মান 6 হয়ে গেছে, 120-এ এসে 0 হয়ে গেছে। তাহলে ওইভাবেই বসাই দিই, 100-তে এসে 6 হয়ে গেছে, 120-এ 0 হয়ে গেছে। তারপর প্রত্যেকটা বিন্দুকে তুমি যোগ করে দাও, তাহলে টোটাল গ্রাফটা পেয়ে গেছো। এখন এই গ্রাফে হচ্ছে প্রথম 60 সেকেন্ড ত্বরণে চলে। এই ক্ষেত্রে ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে a = v - u/t। a = v - u/t। তো v কত? এই যে v হচ্ছে 12, u হচ্ছে কত 0 এবং টাইম কত? টাইম হচ্ছে 60। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 60 থেকে 80 পর্যন্ত এই ক্ষেত্রে সমবেগে চলে, সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0 এবং থার্ড অংশ 80 থেকে 120 পর্যন্ত এই অংশের ক্ষেত্রে হচ্ছে মন্দনে চলে। তাহলে আদিবেগ হচ্ছে 12, শেষ বেগ হচ্ছে 0 আর সময় কত? সময় হচ্ছে 40 সেকেন্ড। দেখো এই ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 12 আর সময় হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই অংশটা হচ্ছে কিভাবে চলেছে? এই অংশটা হচ্ছে মন্দনে চলেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম প্রথম 60 সেকেন্ড পর্যন্ত হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, পরের 20 সেকেন্ড হচ্ছে সমবেগে চলে, যে ক্ষেত্রে ত্বরণ 0, এবং শেষ 40 সেকেন্ডের ক্ষেত্রে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ অথবা 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে। এটাই হচ্ছে বেগ সময় গ্রাফ অঙ্কন করে ত্বরণের বিশ্লেষণ। তো যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। অর্থাৎ যদি ভিডিওর সাথে সাথে বইয়ের সমাধানটা তুমি দেখে প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে।